নমস্কার ফ্রেন্ডস। আজকে আলোচনা করব সৌরজগতের যে ৮ টা গ্রহ রয়েছে তার সম্পর্কে পুরো ডিটেইলস তথ্য। কেননা এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। এবার যেই কোয়েশ্চেন গুলো আগে এসেছে কিংবা পরে আসতে পারে, তো তার সম্পর্কে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। সূর্যের সবথেকে কাছের গ্রহ হচ্ছে বুধ। তো বুধের নামটা বুধ হলো কি করে? ভারতে চাঁদের পুত্র ছিলেন বুধ। তো সেই থেকে কিন্তু নামকরণ করা হয়েছে বুধ এবং রোমানের ক্ষেত্রে রোমান দেবতা মার্কিউরি অর্থাৎ এই মার্কিউরির নাম অনুসারে কিন্তু বুধের নামকরণ করা হয়েছে মার্কারি। বুধের পরিক্রমণ সময় হচ্ছে ৮৮ দিন। অর্থাৎ পরিক্রমণ বলতে যেকোনো গ্রহের দুটো গতি থাকে। একটা হচ্ছে পরিক্রমণ গতি, আরেকটা হচ্ছে আবর্তন গতি। পরিক্রমণ বলতে সূর্যের চারদিকে কত সময় ঘুরে, আর আবর্তন বলতে নিজের অক্ষের চারদিকে কত সময় ঘুরে। আর সেক্ষেত্রে বুধ যেহেতু কাছে আছে, সেহেতু বুধ কি করে একটু তাড়াতাড়ি ঘুরে। সূর্যের চারদিকে তাড়াতাড়ি ঘুরে, অর্থাৎ মাত্র ৮৮ দিনে কিন্তু একবার ঘুরে নেয়। অর্থাৎ আমাদের আমাদের পৃথিবী ঘুরে কত দিনে? ৩৬৫ দিনে। আর এই ৮৮ দিনে মানে এর বছর কিন্তু অনেক কম দিনে হয়। ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। তো এটা সবথেকে কাছের গ্রহ এবং সৌরজগতের সবথেকে ছোট গ্রহ হচ্ছে বুধ। কোনো উপগ্রহ কিন্তু এর নেই। নেক্সট গ্রহ হচ্ছে শুক্র। ভারতে গুরু শুক্রাচার্যের নাম থেকে কিন্তু এই শুক্রের নামকরণ করা হয়েছে এবং রোমান দেবী ছিলেন ভিনাস, এর নাম থেকে কিন্তু শুক্রের নামকরণ করা হয়েছে। পৃথিবীর সবথেকে কাছের গ্রহ হচ্ছে শুক্র। কেননা আমরা খালি চোখে কিন্তু শুক্রকে দেখতে পাই। কখন দেখতে পাই? সকালবেলায় দেখতে পাই পূর্ব আকাশে, যেটাকে শুকতারা বলা হয়, এবং সন্ধ্যাবেলায় দেখতে পাই পশ্চিম আকাশে, যেটাকে আমরা সন্ধ্যা তারা বলি। এরও কোনো উপগ্রহ নেই। আর সবথেকে সৌরজগতের মধ্যে উষ্ণতম গ্রহ হচ্ছে এই শুক্র। দেখো, শুক্র গরম হওয়ার মেইন কারণ হচ্ছে এখানে কার্বন ডাই অক্সাইড প্রচুর থাকে। কারণ আমরা দেখছি যে কার্বন ডাই অক্সাইড যত বাড়বে তত কিন্তু টেম্পারেচার বেশি হবে। কেননা আমরা যদি নাকের কাছে হাত রাখি, ঠিক আছে? তাহলে কি পাই? কার্বন ডাই অক্সাইডটা যখন বেরোয় তখন কি হয়? গরম লাগে হাতটা। তো সেক্ষেত্রে বুঝতেই পারছি যে এই সামান্যটুকু কার্বন ডাই অক্সাইড যদি এত গরম লাগে, ঠিক আছে? তাহলে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড যদি বেড়ে যায় বা প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড থাকে, তাহলে সেটা কতটা পরিমাণ গরম হবে সেটা তো বুঝতেই পারছি। তার গরম হওয়ার আরেকটা কারণ রয়েছে। কারণ সূর্য থেকে যে তাপটা আসে না, ওই তাপটা কার্বন ডাই অক্সাইড ধরে রেখে দেয়। তার জন্য ওই তাপটা পুরো স্টক হয়ে যায়। তার জন্য প্রচুর গরম হয়। ঠিক আছে? এবার দিনের বেলা প্রচুর গরম হলে কিন্তু রাত্রে প্রচুর ঠান্ডা হবে। এটা স্বাভাবিক। যেখানে যেকোনো জায়গায়। দিনের বেলা যদি প্রচুর গরম হয়ে যায়, রাতে কিন্তু প্রচুর ঠান্ডা হবে। কেন? যে যত পরিমাণ তাপ শোষণ করে, তত তাড়াতাড়ি তাপ বিকিরণ করে দেয়। এটা হচ্ছে ফ্যাক্ট। একে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। ঠিক আছে? এটা কিন্তু কোশ্চেনে আসে। আরেকটা যেটা ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে এই গ্রহ কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে। বাকি যে গ্রহগুলো রয়েছে এক্সেপ্ট শুক্র এবং ইউরেনাস, এগুলো ছাড়া বাকি সবগুলোই কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। শুক্রই কেবলমাত্র পশ্চিম থেকে পূর্ব থেকে পশ্চিমে ঘোরে এবং ইউরেনাস হচ্ছে উত্তর থেকে দক্ষিণে ঘোরে। নেক্সট হচ্ছে পৃথিবী। পৃথিবী হচ্ছে অবস্থান ৩য় নম্বরে রয়েছে এবং আয়তনের দিক দিয়ে ৫ নম্বর স্থানে রয়েছে। পৃথিবী গ্রিক ভাষায় একে বলা হয় গাইয়া, আর ল্যাটিন ভাষায় একে বলা হয় পৃথিবীকে বলা হয় টেরা। ঠিক আছে? পৃথিবী সম্পর্কে আরো একটু ডিটেইলস জেনে নিই। কেননা যেহেতু আমরা পৃথিবীতে বসবাস করি তো জানাটা স্বাভাবিক। পৃথিবীর গড় টেম্পারেচার হচ্ছে 15°C, আর এর নিরক্ষীয় ব্যাস হচ্ছে ১২,৭৫৭ কিলোমিটার এবং মেরু ব্যাস ১২,৭১৪ কিলোমিটার। এবার এই দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু প্রায় ৪৩ কিলোমিটার, কোনো বইয়ে ৪২ পয়েন্ট সামথিং দেওয়া আছে। তো এটা হচ্ছে তার পার্থক্য। নিরক্ষীয় ব্যাস এবং মেরু ব্যাসের মধ্যে পার্থক্য, অর্থাৎ নিরক্ষীয় ব্যাস একটু স্ফীত বা চওড়া। পরিধি হচ্ছে ৪০,০০০ কিলোমিটার এবং ব্যাসার্ধ প্রায় ৬,৩৭১ কিলোমিটার। পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। কেন নীল গ্রহ বলা হয়? না, পৃথিবীতে জলভাগের পরিমাণ ৩ ভাগ অর্থাৎ ৭১% এবং স্থলভাগের পরিমাণ ১ ভাগ অর্থাৎ ২৯%। তার জন্য পৃথিবীকে উপর থেকে নীল রঙের দেখায়। তার জন্য পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। পৃথিবীর ঘনত্ব কিন্তু সবথেকে বেশি। সূর্য থেকে এটা ১৫ কোটি কিলোমিটার দূরে রয়েছে। আর এই দূরত্ব কিন্তু ভেরিয়েশন করে। কেমনভাবে ভেরিয়েশন করে? দেখো, ৪ঠা জুলাই যেটাকে অপসূর অবস্থান বলি, তখন কিন্তু পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবথেকে বেশি হয় অর্থাৎ ১৫,২০,০০,০০০ কিলোমিটার, এবং অনুসূর অবস্থান অর্থাৎ ৩রা জানুয়ারিতে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবথেকে কম হয়, যেটাকে আমরা অনুসূর অবস্থান বলে থাকি। এবার হচ্ছে এর একমাত্র উপগ্রহ রয়েছে যার নাম হচ্ছে চাঁদ। নেক্সট গ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গল হচ্ছে রোমান দেবতা মার্সের নামানুসারে কিন্তু এই মঙ্গলের নামকরণ করা হয়েছে। মঙ্গলটাকে কিন্তু লাল গ্রহ বলা হয়। কেন লাল গ্রহ বলা হয়? এখানে লোহার পরিমাণ বেশি থাকে। আচ্ছা, মঙ্গলে কিন্তু সব দেশ মানে বেশিরভাগ যেসব দেশগুলো স্যাটেলাইট পাঠায় উপরে, এরা কিন্তু অনেকেই এই মঙ্গলে কি, কি আছে সেগুলো দেখার জন্য স্যাটেলাইট পাঠানো শুরু করে দিয়েছে। এমনকি চায়না, আমেরিকা, রাশিয়া এরা একটু অ্যাডভান্স, মানে এরা আগে এগাচ্ছে। এবার ভারতেরও কিন্তু স্যাটেলাইট সেখানে পাঠানো হয়েছে। এর ২ টো উপগ্রহ রয়েছে। একটা হচ্ছে ফোবস এবং আরেকটা হচ্ছে ডিমোস। মঙ্গল আর বৃহস্পতি এই দুটোর মাঝে রয়েছে অ্যাস্ট্রয়েড। অ্যাস্ট্রয়েড বলতে গ্রহাণুপুঞ্জ অর্থাৎ বড়, বড় পাথরখন্ডের মতো জিনিসগুলো। এই যে আমাদের এখানে আমার মাঝে, মাঝে বলে না যে উল্কাপাত হচ্ছে উল্কাপাত। সেই উল্কাপাত আসলে কি ওই অ্যাস্ট্রয়েড গুলো মাঝে, মাঝে কি হয়? মঙ্গল আর বৃহস্পতির মাঝে থাকে। এবার ওই মঙ্গল আর বৃহস্পতির মাঝ থেকে মাঝে, মাঝে ঠেলাঠেলি করে ধাক্কাধাক্কি করে কক্ষপথ থেকে
ছিটকে চলে আসে পৃথিবীর দিকে, ঠিক আছে? অন্যান্য গ্রহে কিন্তু পড়ে। এবার মাঝে মাঝে যদি অন্যান্য গ্রহে না পড়ে পৃথিবীর দিকে যদি চলে আসে, তখন কি হবে? পৃথিবীতে পড়ে যাবে। পড়ে গেলে তখন পৃথিবীর সেখানে হচ্ছে যেটাকে আমরা উল্কা বলি, তো পৃথিবীর ক্ষতিও করতে পারে স্বাভাবিকভাবে। কিন্তু পৃথিবীর ক্ষতিটা কম হয় কেন? না, বায়ুমণ্ডল রয়েছে। বায়ুমণ্ডলে আসার সময় ঘর্ষণে পুড়ে বেশিরভাগটাই নষ্ট হয়ে যায়। আর যে পরিমাণটা আছে সেই পরিমাণটা আমাদের যে ওয়ার্ল্ডে যে বিজ্ঞানীরা বসে আছে পুরো ওয়ার্ল্ডে, তারা কিন্তু ওটাকে ডিস্ট্রয় করার চেষ্টা করে কিংবা সমুদ্রে ফেলে দেওয়ার চেষ্টা করে। নেক্সট গ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে সৌরজগতের সবথেকে বড় গ্রহ। এটা পৃথিবী থেকে প্রায় ১৩০০ গুণ বড়। ঠিক আছে? বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন, এই যে ৪ টা গ্রহ, এই ৪ টা গ্রহকে বলা হয় গ্যাস দানব। মানে প্রচুর পরিমাণে এখানে গ্যাস থাকে। গ্যাসের মধ্যে কোন কোন গ্যাসগুলো থাকে? হাইড্রোজেন, হিলিয়াম এবং মিথেন। ঠিক আছে? এই যে কয়েকটা গ্যাস, এই গ্যাসগুলো কিন্তু প্রচুর পরিমাণে থাকে। গ্রিক দেবতা জিউসের নাম অনুসারে কিন্তু এই বৃহস্পতির নাম হয়েছে। আর একে বললাম যে এক্ষুনি যে গ্যাস দানব, বৃহস্পতিতে হাইড্রোজেন গ্যাসের পরিমাণ 93% এবং হিলিয়াম গ্যাসের পরিমাণ 7% রয়েছে। ঠিক আছে? তো হাইড্রোজেনটা কিন্তু এখানে বেশি রয়েছে। গ্যানিমিড বৃহস্পতির সবথেকে বড় উপগ্রহ এবং সৌরজগতেরও সবথেকে বড় উপগ্রহ হচ্ছে কি গ্যানিমিড। ঠিক আছে? বৃহস্পতির আরো অনেক উপগ্রহ রয়েছে, তার মধ্যে গ্যানিমিডটা পরীক্ষায় পড়ে সচরাচর। আরেকটা পড়ে ইউরোপা। কোশ্চেনও দিতে পারে যে ইউরোপা কোন গ্রহের উপগ্রহ? তখন বলতে হবে যে বৃহস্পতির উপগ্রহ হচ্ছে ইউরোপা। এই যে বৃহস্পতির ৪ টা বড় বড় উপগ্রহ রয়েছে, সেগুলো কিন্তু গ্যালিলিওই আবিষ্কার করেছিলেন। কারণ গ্যালিলিও দূরবীক্ষণ যন্ত্র প্রথম আবিষ্কার করেছিলেন। তো দূরবীন দিয়ে কিন্তু ওরা দেখতে পেয়ে গেছে। যেহেতু গ্যানিমিড কিংবা ইউরোপা এরা হচ্ছে বড় বড় উপগ্রহ। তার জন্য গ্যালিলিও চোখে কিন্তু গ্যালিলিও দূরবীনে কিন্তু এই উপগ্রহগুলো ধরা পড়ে গেছে। ঠিক আছে? আর এর আবর্তন গতি কিন্তু সবথেকে কম। আমি একটু আগে বলেছিলাম যে আবর্তন গতি, একটা গ্রহের আবর্তন এবং পরিক্রমণ গতি থাকে। আর এ সবথেকে স্পিডে ঘুরে, মানে নিজের অক্ষের চারদিকে ঘুরে, বেশি স্পিডে। তো প্রায় হচ্ছে ১০ ঘন্টায় কিন্তু কভার করে দেয়। আমাদের পৃথিবী যেমন প্রায় ২৪ ঘন্টা মতো লাগে। ঠিক আছে? ২৪ ঘন্টায় ১ দিন হয়। সেরকম ভাবে বৃহস্পতি হচ্ছে প্রায় ১০ ঘন্টায় কভার করে দেয়। অর্থাৎ ওখানে ১০ ঘন্টায় কিন্তু ১ দিন হয়ে যায়। আমাদের উম পৃথিবীতে ২৪ ঘন্টায় ১ দিন, বৃহস্পতিতে কিন্তু ১০ ঘন্টায় ১ দিন হয়ে যায়। ঠিক আছে? ১৯৯৪ সালে সুমেকার লেভি বলে একটা ধূমকেতু আছে এই অ্যা বৃহস্পতির উপর কিন্তু আছড়ে পড়েছিল। তাহলে হ্যালির ধূমকেতু আমরা কিন্তু পড়েছি। ৭৬ বছর অন্তর অন্তর দেখতে পাই আমরা। কিন্তু সুমেকার লেভি বলে একটা ধূমকেতু আছে ১৯৯৪ সালে, এটা কিন্তু বৃহস্পতির উপর পড়েছিল। এটাও কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। নেক্সট হচ্ছে শনি। রোমান দেবতা স্যাটার্নের নাম অনুসারে কিন্তু এই গ্রহের নাম করা হয় শনি। এটাও কিন্তু আবিষ্কার করেছিলেন গ্যালিলিও। এর ৭ টা বলয় রয়েছে। ৭ টা বলয় কি, কি? A, B, C, D, E, F, G। এই যে ৭ টা বলয় রয়েছে, এই ৭ টা বলয়ের মধ্যে সবথেকে পুরু বলয় হচ্ছে B। এই ৭ টা বলয় কিন্তু শনিকে সবসময় একেবারে সুরক্ষিত করে রাখছে। মানে অ্যাস্টেরয়েড-ফ্যাস্টেরয়েড এলে কিন্তু এখানে হঠাৎ করে শনির কাছে যেতে পারে না। কারণ এই ৭ টা বলয় তাদেরকে ধ্বংস করে দেয়। কারণ ৭ টা বলয়ে ১ম এ বলয়ে ধাক্কা লেগে যাবে, তারপর তো গ্রহকে যেতে হবে, তাই না? তো টাইটান হচ্ছে শনির সবথেকে বড় উপগ্রহ। সবথেকে সৌরজগতে যে গ্রহের উপগ্রহ বেশি, তার নাম হচ্ছে শনি গ্রহ। শনি গ্রহের উপর শনি গ্রহের হচ্ছে উপগ্রহ সংখ্যা কিন্তু সবথেকে বেশি এবং টাইটান হচ্ছে সবথেকে শনির বড় উপগ্রহ। শনি গ্রহের যেটা আরেকটা কোশ্চেন আসে, শনি গ্রহ হচ্ছে সবথেকে হালকা গ্রহ। আর এর ঘনত্ব সবথেকে কম, জলের থেকেও কম। তার জন্য এই শনি গ্রহকে যদি জলের উপরে ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু জলে ভাসতে থাকবে। যেমন ভারতের উপরে লোহা ভাসে, কারণ ভারতের ঘনত্ব বেশি, লোহার ঘনত্ব কম। তেমন ভাবে শনির ঘনত্ব জলের থেকেও কিন্তু কম। এটাও হচ্ছে একটা গ্যাস দানব। একটু আগেই বলেছিলাম। কারণ এখানে প্রচুর পরিমাণে গ্যাস দিয়েই তৈরি। নেক্সট গ্রহ হচ্ছে ইউরেনাস গ্রহ। ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয় কারণ এটা সবুজ রঙের দেখতে হয় বলে একে সবুজ গ্রহ বলা হয়। এটা সবথেকে শীতলতম গ্রহ এবং মিথেন গ্যাসের পরিমাণ ইউরেনাসে কিন্তু সবথেকে বেশি। আর এই গ্রহের আবিষ্কার করেছিলেন উইলিয়াম হার্শেল। আর একটু আগে বলেছিলাম যে, যে গ্রহগুলো ৮ টি গ্রহ রয়েছে তাদের মধ্যে পূর্ব থেকে পশ্চিমে ঘোরে শুক্র। বাকি সব গ্রহগুলোই কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। আর ইউরেনাস গ্রহ কেবলমাত্র উত্তর থেকে দক্ষিণে ঘোরে। আর এর যে উপগ্রহগুলো রয়েছে তার মধ্যে ইম্পোর্টেন্ট হচ্ছে মিরান্ডা আর টাইটানিয়া। এগুলো কিন্তু পরীক্ষায় সচরাচর পড়ে থাকে। নেক্সট হচ্ছে নেপচুন। রোমান দেবতা, রোমানের যে সমুদ্র দেবতা ছিলেন, নেপচুনের নাম অনুসারে কিন্তু এই নেপচুনের নামকরণ করা হয়। আর এটা হচ্ছে সবথেকে শেষের গ্রহ। দূরত্ব, সূর্য থেকে দূরত্ব সবথেকে বেশি নেপচুনের। আর নেপচুনের থেকে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে নেপচুনের উপগ্রহের নাম হচ্ছে ট্রাইটন। একটু আগে বলেছিলাম শনির উপগ্রহ হচ্ছে টাইটান, ইউরেনাসের টাইটানিয়া এবং নেপচুনের ট্রাইটন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া বামন গ্রহ যে রয়েছে সেই বামন গ্রহগুলোর মধ্যে রয়েছে সেরেস রয়েছে, প্লুটো রয়েছে, এরিস রয়েছে, হাউমিয়া রয়েছে।
আর মেঘমেঘ রয়েছে। আর এই বামন গ্রহগুলোর মধ্যে সবথেকে বড় হচ্ছে সেরেস। প্লুটোকে কিন্তু বামন গ্রহ থেকে কুলীন গ্রহ থেকে বাদ দিয়ে বামন গ্রহতে নিয়ে আসা হয়েছে, কেননা এর আয়তন খুবই ছোট, এর কোনো নির্দিষ্ট কক্ষপথ নেই এবং মহাজাগতিক কোনো বস্তু যদি চলে আসে এর কক্ষপথে তাহলে কিন্তু এ সরিয়ে দিতেও পারে না, মানে এর অতটা শক্তি নেই, সে পাশ কেটে ভয় পালিয়ে যাবে। তার জন্য প্লুটোকে কিন্তু আর কুলীন গ্রহের আওতায় রাখা হয়নি, এটাকে বামন গ্রহের পর্যায়ে ফেলে দিয়েছে। তো আজকে সৌরজগতের এই গ্রহগুলো সম্পর্কে আলোচনা করলাম এবং সৌরজগতের বাকি যে কোশ্চেন গুলো আসে সেগুলো কিন্তু পরের ভিডিওতে আলোচনা করব। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই সমস্ত কিছু তথ্য খুব সহজে এবং নিজের প্র্যাকটিসের জন্য, যাতে খুব সহজে মনে থাকে জিনিসগুলো। তো নমস্কার, সি ইউ এগেন।